আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাগ অভিমান সবার উপর করা যায় না, অধিকার থাকা লাগে। আগে আমরা শুধু বন্ধু ছিলাম, এখন আমাদের অন্য একটা সম্পর্ক হয়েছে। আমার আপন ভাইয়ের ওয়াইফ তুই, বন্ধুত্বের অধিকার মিয়ে গেছে। এখন তোর সংসার স্বামী এখন প্রায়োরিটির শীর্ষে। একটা বিবাহিত মেয়ের জীবনে এমনটা হয় স্বাভাবিক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। শুধু আফসোস একটা জায়গাতেই, আমার রাগকে দেখতে গিয়ে আমার ভালো চাওয়াটা কেউ দেখলি না। আমি নিশ্চয়ই কখনো তোর খারাপ চাইনি, এখনও চাই না। ভাইয়ার সাথে তোর বিয়েটা যেভাবেই হোক না কেন, আমিও চাই তুই ভাইয়ার সাথে সুখী হ। আমার ভাইয়া মানুষটা অনেক ভালো, হয়তো পরিস্থিতি ওকে অনেকটা বদলে দিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে দেখবি সব ঠিক হয়ে গেছে। অর্ষা নিরুত্তর। কিছুক্ষণ দুপাশেই নীরবতা বজায় থাকে। এরপর আহিলি বলল, অফিসে আছি, রাখছি এখন। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ফোন কাটার পরও অর্ষা কিছুক্ষণ থম মেরে বসে থাকে। অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। সত্যিই তো, কি হতো একটাবার যদি সাহস করে আহিলকে সব জানাতো সে। সারাটা জীবন সে বোকাই রয়ে গেল। বুক ভরে শ্বাস নিয়েও মন শান্তি মিলছে না, কোথায় যেন একটা শূন্যতা। পরাণ টিকছে না তার এই দেশে। নিঃসন্দেহে সুইজারল্যান্ড অপরূপ একটি দেশ, কিন্তু তবুও নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমির প্রতি যেই টান ভালোবাসা প্রতিটি মানুষের মনে রয়েছে, তার কাছে তো অপার সৌন্দর্যও নস্যি। তবে হ্যাঁ, দেশের প্রতি এত টান থাকারও হেতু রয়েছে। বিশেষ হেতুটি হচ্ছে প্রিয়জন, প্রিয় মানুষ। অর্ষার প্রিয় মানুষ বলতে শুধু গ্যাঞ্জাম পার্টির সদস্য কেয়া আর তিয়াসী ছিল। কেয়া যে কোথায় আছে, কেমন আছে, সেটাও সে জানে না। অন্যদিকে ভাই ভাবিকে সে বিশেষ প্রিয় ভাবলেও ওরা তো প্রতিটা মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত আপন হয়েও তারা ঠিক কতটা পর। আর এভাবেই এই দুটি আপন মানুষকে মনের আঙিনা থেকে ধীরে ধীরে বিলুপ্তি ঘটেছে। সম্প্রতি সে সুইজারল্যান্ড আসার পর আরও কিছু প্রিয় মানুষের শূন্যতা উপলব্ধি করতে পারছে। এর মাঝে রয়েছে জহির চৌধুরী, আমেনা বেগম, রেনু আপা আর স্কুলের বাচ্চারা। বাচ্চাগুলো যখন শুনল অর্ষা চাকুরিটা ছেড়ে দিয়েছে, তখন কত অনুনয় বিনয় না করেছিল ওরা। বারবার অনুরোধ করে বলেছিল অর্ষা যেন স্কুল থেকে চলে না যায়। মন চাইলেও কি আর সব অনুরোধ রাখা যায় না, আসলে সম্ভব হয়ে ওঠে না। পারতপক্ষে অর্ষার পক্ষেও বাচ্চাগুলোর অনুরোধ রাখা সম্ভব হয়ে ওঠেনি। বিছানা ছেড়ে উঠে ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দেয় সে। এরপর ফোন করে আমেনা বেগমকে। তিনি দুবার রিং হতেই ফোন রিসিভ করেন, হয়তো ফোন তখন হাতেই ছিল। উৎকণ্ঠিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, অর্ষামা, তুমি ভালো আছো? মা ডাকটা সে যতবার জহির চৌধুরী এবং আমেনা বেগমের মুখে শুনে, ততবার তার অন্তর প্রশান্তিতে ছেয়ে যায়। মনে হয় এর চেয়ে শ্রুতিমধুর ডাক আর কিচ্ছু কখনো হতেই পারে না। অর্ষা ক্ষীণ স্বরে বলল। ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। তিনি বললেন, আমাদের আর ভালো থাকা, দুশ্চিন্তা নেওয়া খাওয়া ও ঠিক মতো হয়নি। তুমি সত্যি ভালো আছো বলো? আমি ভিডিও কল দিচ্ছি। তিনি কল কেটে ভিডিও কল দিলেন। স্নিগ্ধ অর্ষাকে দেখে এতক্ষণ বাদে মনে হলো তার বুকের ওপর থেকে ভারী পাথরটা নেমে গেছে। তিনি নীরব থেকে কিছুক্ষণ শুধু তাকিয়েই রইলেন। অস্বস্তি ফিল হলেও অর্ষাও চুপ করে রইল। মুগ্ধ কণ্ঠে আমেনা বেগম বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটা কি ভীষণ সুন্দর। কে এসেছে? অর্ষা আবারও আগের জায়গায় এসে বসে বলল, আপনার ছেলে। দেব না, ওর সাথে পরে কথা বলতে পারবো, আগে তোমার সাথে বলি। সকালে খেয়েছো তুমি? না, একটু আগেই ঘুম থেকে উঠলাম। কত বাজে খেয়াল করেছো? এখনো খাওনি কেন? খাওয়া দাওয়া কিন্তু ফাঁকিবাজি চলবে না একদম। অর্ষা মৃদু হেসে বলল, আচ্ছা। তোমার জ্বর কমেছে? হ্যাঁ, আঙ্কেল কোথায়? আসে আজ অফিসে গেলে জরুরি একটা মিটিং আছে, তোমার সাথে কথা বলবে বলে কাল অনেক রাত অবধি জেগেছিল।
একথা শুনে অনুশোচনায় দগ্ধ হয় অর্ষা। বিমর্ষ স্বরে বলে, সরি আন্টি, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ধুর পাগলি, সে অফিসে থেকে এলে আমি ফোন দিব তোমায়। আচ্ছা, আপনি খেয়েছেন সকালে? হ্যাঁ মা। রেনু আপা কেমন আছে? ভালো আছে। কথা বলবে? হ্যাঁ। আমিনা বেগম রেনুকে ডেকে দিলেন। রেনু ভীষণই খুশি হয়েছে অর্ষা তার সাথে কথা বলতে চেয়েছে বলে। সে হাসি হাসি মুখে জিজ্ঞেস করল, আফা ভালো আছেন? অর্ষা মৃদু হেসে বলল, হ্যাঁ, আপনি ভালো আছেন? হ, তাই আপনার কথা অনেক মনে পড়ে। বাড়িটা আবার খালি হইয়া গেল। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমিও আপনাদের সবাইকে অনেক মিস করি রেনু আপা। অর্ষা কথা বলতে বলতেই খেয়াল করেছে আহনাব তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন পারফিউম স্প্রে করছিল শরীরে, তখন অর্ষার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। না, আহনাবের সৌন্দর্যে নয়, বরং সে পারফিউমের ঘ্রাণে মুগ্ধ। মাতাল করা ঘ্রাণ। বারবার কথার তাল কেটে যাচ্ছিল তার। সে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। হঠাৎ করেই তার পূর্বের বেশ কিছু কথা মনে পড়ে যায়। যেখানে আহনাব তার সাথে খারাপ ব্যবহার করেছিল, অর্ষা মানে আহনাব পরিস্থিতির শিকার বলেই এমন ব্যবহার করে ফেলেছিল। কিন্তু তবুও মন তো সেসব মানে না। সে তো একরাশ বিষণ্ণতা নিয়ে চুপটি করে বসে থাকে। এখানে আসার পর অবশ্য আহনাব তার অনেক টেক কেয়ার করেছে। এতেই আহনাবের ওপর থেকে অর্ধেক অভিমান তার উবে গেছে। আহনাব শার্টের হাতা ফোল্ড করতে করতে অর্ষাকে জিজ্ঞেস করল, কাল রাতে খাওনি কেন? অর্ষা গম্ভীর হয়ে বলল। ঘুমিয়ে পড়েছিলাম। অর্ষাকে হঠাৎ গম্ভীর ও চুপচাপ দেখে আহনাব পুনরায় প্রশ্ন করে। কি হয়েছে? অর্ষা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। আহনাব পাশের চেয়ারে বসে ফোন চাপতে চাপতে বলে, কাল তো বেশ চঞ্চল ছিলে দেখলাম, আজ কি হলো? কিছু না। মন খারাপ? তেমন কিছু নয়। তোমরা মেয়েরা এক এক সময় এক এক রকম বর্ণ ধারণ করো, বোঝাই মুশকিল হয়ে পড়ে। বুঝলাম না। কিছু না, আমি অফিসে যাচ্ছি, কিছুক্ষণ পর একজন মেইট আসবে। সে আমার পুরাতন মেইট ছিল, এখন থেকে এখানেই থাকবে। কিছু প্রয়োজন হলে তাকে বলবে। তাকে ছাড়িয়েছিলেন কেন? অফিসের কাজে এক এক সময় এক এক জায়গায় থাকতে হতো, তাই প্রয়োজন হয়নি। এখন তোমার দেখাশোনা করার জন্য হলেও কাউকে দরকার। আমি তো অফিস বাদ দিয়ে সবসময় বাসায় থাকতে পারবো না। তোমার যাই দরকার হোক না কেন তাকে বলবে। আমি আজ তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা। আহনাব চলে যাওয়ার সময় অর্ষা পিছু ডেকে বলে, আপনার বিড়ালটাকে বলবেন হুটহাট যেন আমার কাছে না আসে। আহনাব ভ্রু কুঁচকে তাকায়, কয়েক সেকেন্ড চুপ করে বলে, কিছুক্ষণ পর হানি এসে নিয়ে যাবে। আমি অফিস থেকে ফেরার পর আবার নিয়ে আসবো। এই হানিটা আবার কে জিজ্ঞেস করার পূর্বেই আহনাব চলে যায়। সে উঠে গিয়ে দরজা লক করে আবার ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ, কিছু খাওয়াটা জরুরি। সে ডাইনিং টেবিলে দেখে আহনাব নাস্তা বানিয়ে ঢেকে রেখে গেছে। বাটার লাগানো ব্রেড, ডিম পোচ, জুস আর দুধ। এছাড়া এমনিতেও ফলমূল তো আরও আছেই। সে একটা ব্রেড আর জুস খেয়ে উঠে যাচ্ছিল, তখন কলিং বেল বাজে। সে ডোর গ্লাসে দেখতে পায় অতিরিক্ত ফর্সা করে মাঝবয়সী এক মহিলা। তার সাথে রয়েছে ৬-৭ বছর বয়সী একটা ছেলে। অর্ষা দরজা খুলে দিতেই মহিলাটি তার পরিচয় দিল, অর্থাৎ ইনিই আহনাবের বলে রাখা সে মেইড। দরজা থেকে সরে দাঁড়ায় অর্ষা। মহিলাটি ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করে। ভদ্রতা সূচক অর্ষা ওদের জন্য 2 গ্লাসে জুস নিয়ে আসে। মহিলাটি ভীষণ খুশি হয়, অর্ষার বেশ প্রশংসাও করে। অর্ষা বিনয়ের সাথে ওদের বলল, আপনারা নাস্তা করেছেন? ছেলেটি তুর্কিশ ভাষায় বলল। এই ভাষা অর্ষার বোধগম্য হলো না। মহিলাটি তখন ইংলিশে ট্রান্সলেট করে বললেন, আমরা তুর্কিশ তো, তাই এই ভাষায় কথা বলি। তোমার সাথে ইংরেজিতে কথা বলবো, সমস্যা নেই। ওর খিদে পেয়েছে, এটাই বলেছে। অর্ষা হেসে ওদেরকে খেতে নিয়ে গেল। কথা বলে জানতে পারল মহিলাটির নাম লিলিয়া আর ছেলেটির নাম স্মিথ। হাজবেন্ডের সাথে থাকে না সে, ছেলে নিয়ে আলাদাই থাকে। ওদের সাথে গল্পের মধ্যেখানে আরও একবার দরজায় টোকা পড়ে। অর্ষা দরজা খুলে দেখতে পায় ফুটফুটে পুতুলের মতো একটা বাচ্চা মেয়ে। কালো একটা ফ্রক পরেছে, মনে হচ্ছিল যেন স্বর্গের পরী। বাচ্চাটি পরিচয় দিয়ে বলল,
হাই, আমি হানি। অর্ষাও হেসে প্রত্যুত্তর করলো। আমি অর্ষা। আমি তোমার কথা জানি। অর্ষা ভারী অবাক হয়ে বলল, তাই নাকি? কে বলেছে আমার কথা? আহনাব ভাইয়া। ও আচ্ছা। ক্যাথিওন কোথায়? আমিও ওকে নিতে এসেছি। অর্ষা ভাবছে সত্যিই তো, বিড়ালটাকে তো সে সকাল থেকে কোথাও দেখলো না, গেল কোথায়? সে শুকনো মুখে বলল। আমি তো জানি না। লিলিয়া তখন বলল। তুমি ভয় পাও বলে ক্যাথিওনকে পাশের রুমে আটকে রেখেছে। অর্ষা অবাক হয়, আবার একটু ভালোও লাগছে ওর কথা আহনাব ভাবছে বলে। অন্যদিকে বেচারা ক্যাথির জন্য একটু মায়াও লাগছে। হানি দরজা খুলে ক্যাথিকে নিয়ে আসে। অর্ষার থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আহনাব যেই রুমে কত দূরাত থেকে ছিল, সেই রুমেই এখন থেকে লিলিয়া আর স্মিথ থাকবে। অর্ষার মনটা বিষণ্ণ হয়ে যায়। আহনাবের রুমে তো কোনো সোফাও নেই, তাহলে সে কোথায় ঘুমাবে? ফ্লোরে? লিলিয়া অর্ষাকে বলল। তোমার শরীর এখনো দুর্বল আছে, তুমি গিয়ে রেস্ট নাও। অর্ষা ঘরে ফিরে এলো। এবার বন্ধুদের সাথে কথা বলা প্রয়োজন। সে প্রথমে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে খুলে সবাইকে অ্যাড করে, তারপর মেসেজ লেখে। কেমন আছিস তোরা? রেশমি লেখে, বেয়াদব, এতদিন পর কথা হচ্ছে, কল না দিয়ে টেক্সট করছিস কেন? আশিক লিখলো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কল দে, দেখি তোরে। ইয়েস, আমিও দেখতে চাই। খেয়ে খেয়ে কি মোটা হয়ে গেছিস তুই? লিখলো দিদার। দিদারের রিপ্লাইতে জুই লিখলো, তোর খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নাই মুখে? লামিয়া বিরক্ত হলো, কথা বাড়াতে না দিয়ে ভিডিও কল দেয়। একে একে সবাই জয়েন হয়। অর্ষা ভেবেছিল আহিল হয়তো আসবে না, এখানেও সে অর্ষাকে ভুল প্রমাণিত করে সেও জয়েন হয়। সবাই উদ্দেশ্যে বলল, আমি অফিসে আছি, ফাইল দেখছি, তোরা কথা বল, আমি লাইনেই থাকবো। আহিল কথা বলুক বা না বলুক ওদের সাথেই যে থাকবে, এতেই সকলে খুশি। মিউট করে ফোনটা ডেস্কের উপর রাখে আহিল আর নিজের কাজে মনোনিবেশ করে। লামিয়া অর্ষাকে বলে, চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন বোকারানি? অর্ষা বলল, জ্বর এসেছিল। এখন কেমন আছিস? ভালো, তোদের কি অবস্থা? সবাই বলল। আমরাও ভালো আছি। অর্ষা জুয়ের উদ্দেশ্যে বলল, তুই কি রান্না করছিস নাকি? হ্যাঁ রে। আশিক পিঞ্চ মেরে বলল, ঠিকই আছে, আর কত বসে বসে খেতে চাস, কাজ করে খা। জুই ধমক দিয়ে বলল, বেয়াদব, তুই চুপ কর। এ বাড়িতে কাজের লোক আছে বুঝছিস, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, তাই আমিই রান্না করি। দিদার বলল, ওরে বাপরে, কোনো জন্মে তো আমাগরে রান্না করে খাওয়ালি না। রেশমিও সাপোর্ট দিল দিদারকে, বলল, হ্যাঁ তাই তো। জুই আমতা আমতা করে বলল, সমস্যা কি? খাওয়াবো না একদিন। এখন তোরা চুপ কর তো, অর্ষার সাথে কথা বলতে দে। আশিক বাদ সেজে বলল, তুই চুপ কর, অর্ষার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এই বালগুলা ভিডিও কলে আইসাও পারলে মারামারি করে, অসভ্যগুলা আমার সুযোগই দিতাছে না। বিরক্ত হয়ে বলল লামিয়া। ওর কথা অবশ্য কেই আমলে নিল না। আশিক বলল, অর্ষা শোনো। শুনছি, বল। অর্ষা বলল, তুই যখন সুইজারল্যান্ড থেকে দেশে আসবি তখন আমার জন্য একটা কম্বল আনিস। সবাই ওর কথা শুনে হাসতে শুরু করে। আশিক ধমক দিয়ে বলে, আশ্চর্য, তোরা হাসছিস কেন? জুই ক্যাবিনেটের ওপর পা ঝুলিয়ে বসে হাসতে হাসতে বলে, এত কিছু থাকতে শেষমেশ কম্বল আনতে বললি? জুই, চুপচাপ রান্না কর তুই, নয়তো জোর করে দিব খাওয়াই কাঁচা মাছ রুই। জুই বমি করার ভান করে বলল, এক আঙ্কেলের বাচ্চা খচ্চর পিশাচ। আশিক যেন শুনেও শুনল না, এমন ভাবে সকলের উদ্দেশ্যে বলল, দাঁত কপাটি বের করে না হেসে আমার কথা শোন সবাই। সামনে তো শীত আসতেছে, আমার তো আর বউ নাই, তো শীতের কম্বলই আমার মতো মিসকিনদের সম্বল। ক্লিয়ার? সকলে সমস্বরে হেসে বলল, ক্লিয়ার। সবার সাথে কথা বলেও অর্ষার হাতে ছিল অফুরন্ত সময়। কি করে সময় কাটাবে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না, তাই ঘর থেকে বের হয়। লিলিয়া রান্নাঘরে ছিল, অর্ষাকে দেখতে পেয়েই জিজ্ঞেস করলো, কিছু খাবে? অর্ষা দুদিকে মাথা নেড়ে বলল, না। সে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সোফায় পায়ের ওপর পা রেখে স্মিথ আধশোয়া অবস্থায় বসেছিল। ওর হাতে একটা গল্পের বই, খুবই মনোযোগ দিয়ে সে বইটি পড়ছিল।
বলেই মনে হচ্ছে অর্ষার। সে স্মিথের দৃষ্টি আকর্ষণ করতে গলা পরিষ্কার করে কাশি দিল। স্মিথ চোখ তুলে তাকায়, অর্ষাকে দেখে সোজা হয়ে বসে। অর্ষা হেসে ওর সাথে ভাব জমানোর চেষ্টা করে, ওর পাশে বসে জিজ্ঞেস করে, তুমি কি পড়াশুনো করো? স্মিথ মাথা নেড়ে বলল, ক্লাস 1। ও, বাইরে যাবে? আমি তো এখানকার কিছু চিনি না। দূরে যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। স্যারকে? আহনাফ স্যার। স্মিথ আহনাফ বলল ঠিকই, তবে নামটা শোনা গেল আনাফ, অর্থাৎ উচ্চারণের সময় হ উচ্চ ছিল। অর্ষা ঠোঁট উল্টে বলল, ওকে, ছাদে তো যাওয়া যাবে। স্মিথ বলল, হ্যাঁ। স্মিথ অর্ষাকে সাথে করে বাইরে নিয়ে গেল। বাড়ির পেছনের দিকটায় ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, লোহার তৈরি পাকানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় আনন্দ অনুভব করছিল অর্ষা, তার তো বেশ ভালোই লাগছিল। ছাদে উঠতেই দমকা বাতাসে জামাকাপড় চুল ওড়া শুরু করে। বাতাসের তোড়ে তো নিজেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝলমলে রোদের আলোয় সুইজারল্যান্ডের প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। দূর দূরান্তের যেদিকে দৃষ্টি যায় সেদিকেই বিশাল আকৃতির সবুজ মহিরুহে ঘেরা। অকস্মাৎ বাতাসে তার ওড়নাটি উড়ে নিচে পড়ে যায়। তড়িঘড়ি করে সে এবং স্মিথ রেলিংয়ের কাছে যায়। ঝুঁকে নিচে তাকিয়ে দেখে আহনাব মাথা উঁচু করে ছাদের দিকে তাকিয়ে রয়েছে, আর ওড়নাটি পড়ে আছে তার পায়ের সামনে। আহনার কটমট করে তাকিয়ে বলে, দুপুরবেলা ছাদে কি, তাও আবার রোদের মধ্যে? নিচে নামো জলদি। অর্ষা স্মিথকে নিয়ে দ্রুত নিচে নেমে আসে। আহনাব ততক্ষণে ওড়নাটি তুলে হাতে নিয়েছে। অর্ষা আসতেই ওর হাতে দিয়ে বলল, ভেতরে যাও। অর্ষাও বিনা বাক্যে স্মিথকে নিয়ে ভেতরে চলে যায়। মিনিট পাঁচেক পরে আহনাব ক্যাথিয়নকে সাথে নিয়ে ফিরে এলো। ওকে দেখেই অর্ষার জানকারি পানকারি শুরু হয়ে যায়। সে খেয়াল করেছে ক্যাথিয়নকে এড়িয়ে চলতে চাইলেও পারে না। বিচ্ছু বিড়ালটা ঠিক ওর পেছন পেছনই ঘোরে, অসহ্যকর। এই যেমন এখন সে ঠিক অর্ষার মুখোমুখি বসে আছে সেন্টার টেবিলের ওপর, অর্ষা বসে আছে সোফায়। উঠেছে রুমে যাবে, সেটাও পারছে না। এর দুটো কারণ রয়েছে। প্রথমত, রুমে এখন আহনাব রয়েছে। সেও যদি এখন রুমে যায় তাহলে আহনাব ভাবতেই পারে অর্ষা তার পিছু পিছু ঘুরছে, কিন্তু এই ভাবনাটা তো আর সত্য হবে না। সে যদি চায় তবে এই পাঁচই বিড়ালটার জন্যই যাবে। দ্বিতীয় কারণটা হচ্ছে ক্যাথিয়ন নিজেই। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অর্ষা বসা থেকে ওঠা মাত্রই ক্যাথিও ওর পিছু নেবে। এতে অর্ষার ভয় আরও বাড়বে। তাই সে একদম উপায় অন্তরহীন হয়ে অসহায়ের মতো ড্রয়িং রুমের সোফাতেই বসে রইল। অর্ষা প্রায় বিরক্ত হয়ে ফিসফিস করে ক্যাথিয়নকে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন অসভ্য বেয়াদব বিল্লি? নেহাত ভয় পাই বলে তোমার অত্যাচার সহ্য করছি, নয়তো কান দুটো টেনে বুঝিয়ে দিতাম আমি কি। না, তাও পারতাম না, মারতে গেলে ক্যাথি ম্যাও ম্যাও করে ওঠে। অর্ষা বলে, কিছু বললেই মেউ মেউ করে উঠবে না তো? এই দুইটা শব্দ দ্বারা তুমি সব সময় কি বোঝাতে চাও? শোনো, তোমার মালিক যেমন তুমিও তেমন। কথা নেই বাচ্চা নেই, শুধু গম্ভীর হয়ে তাকিয়ে থাকো। খবরদার বলছি, আবার পিছু নেবে না। কথাগুলো বলে সে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ায় রান্নাঘরে যাবে বলে। ক্যাথি বা কম কি, সেও অর্ষার পিছু নেয়। রান্নাঘরের ক্যাবিনেটের ওপর উঠে আগে গিয়েই বসে থাকে। অর্ষা খেয়াল না করে সেখানে হাত রাখতে গিয়ে ক্যাথির মাথায় চাপ পড়ে। ক্যাথির সাথে সাথে অর্ষার হাতে নখের আঁচড় বসায়। ব্যথায় ভয়ে চেঁচিয়ে ওঠে অর্ষা। লিলিয়া রান্নাঘরেই ছিল। সে এগিয়ে আসে অর্ষার কাছে। চিৎকার শুনে আহনাব আর স্মিথও রান্নাঘরে ছুটে আসে। নখের আঁচড়ে রক্ত বেরিয়ে গেছে। আহনাব বিস্মিত হয়ে বলল, হাতে কি হয়েছে? উত্তর দিল লিলিয়া। সে বলল, বিড়াল খামচি দিয়েছে। আহনাব তড়িঘড়ি করে অর্ষাকে বেসিনে নিয়ে এলো। ট্যাপ ছেড়ে পানির নিচে ক্ষতস্থান রাখল। আঁচড় দেওয়া স্থানটি জ্বলছিল ভীষণ। অনেকক্ষণ এভাবে রেখে পানি শোষণকারী ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানে হালকা চাপ দিয়ে অল্প যে রক্তটুকু ছিল সেগুলো মুছে ফেলে। ক্যাথিও সেখানেই ছিল। অর্ষার ভীষণ রাগ হচ্ছিল বিড়ালটির ওপর। আহনাব জিজ্ঞেস করল,
এখনো কি জ্বলছে? অর্ষা মেয়ে যাওয়া গলায় বলল, তেমন না। কমে যাবে, না কমলে বলবে, ডাক্তারের কাছে নিয়ে যাব। আহনাব এবার অবাক করা একটা কাণ্ড করল। ক্যাথিয়নকে কোলে নিয়ে সে বাড়ির বাইরে রেখে এলো, অর্থাৎ বাড়ির দরজার সামনে রেখে দরজাটি লাগিয়ে দিল। অর্ষা অবাক হয়ে জানতে চাইল,